নমস্কার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মহাভারতের অন্যতম চরিত্র কর্ণ চরিত্রটিকে ভালোবাসেন। তো ভালোবাসা এ তো আর এমনি এমনি হয় না। ভালোবাসতে গেলে কিছু কারণও থাকতে হয়। তা কর্ণকে ভালোবাসার ক্ষেত্রে বেশ কয়েকটা যেমন কারণ এরা খুঁজে পান। এর মধ্যে একটা নিঃসন্দেহ হচ্ছে কর্ণ ছিলেন সুতপুত্র। তাদের ধারণায় সেকালের সমাজ ব্যবস্থায় সুতের স্থান নিচে ছিল এবং সে কারণে কর্ণকে সুতপুত্র বলে সম্বোধন করা হতো। বিশেষত উচ্চবর্ণীয় লোকেরা, পাণ্ডবেরা তাকে বহুবার সুতপুত্র বলেছেন। শুধু তাই নয়, অনেকে, পাণ্ডব ছাড়াও অনেকে কর্ণকে বহুবার সুতপুত্র বলে ডেকেছেন। তো কর্ণ যদিও নিজে সুতপুত্র, তিনি এ কথাটা বেশ গর্বের সাথেই বলতেন, তবুও সেই সময় যখন তাকে সুতপুত্র বলে ডাকা হতো তিনি তার পাল্টা প্রতিক্রিয়া দিতেন। তো যারা কর্ণকে ভালোবাসেন তাদের ধারণা যে সমাজের নিচের স্তরে হয়তো সেকালের সুতের অবস্থান ছিল এবং যেহেতু জাতিতত্ত্বে সুতের অবস্থান নিচে, তাই সেই জাতি ধরে কর্ণকে ডাকলে কর্ণ অপমানিত হতেন। তো আজ আমরা এটা জানব যে সত্যি সেকালের জাতি ব্যবস্থায় সুতেরা কি নিচে ছিলেন? কাউকে সুতপুত্র বলে ডাকলে কি সত্যি তাকে অপমান করা হতো? তো এই ক্ষেত্রে আমরা যদি সেকালে নৃতত্ত্ব কিংবা জাতিতত্ত্বের প্রধান পুরোধা বা ভাষ্যকার মনুকে স্মরণ করি, মনু মহারাজকে, তবে আমরা কিন্তু দেখতে পাই যে সেকালের বর্ণ ব্যবস্থায় কোনো ব্যক্তি যিনি ক্ষত্রিয়, তিনি যদি কোনো ব্রাহ্মণ মহিলাকে বিয়ে করতেন, ক্ষত্রিয় পুরুষ যদি ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করতেন, তাদের যে সন্তান হতো তারাই সমাজে সুত বলে পরিচিত হতেন। অর্থাৎ সুত পদবী তাদের সঙ্গে জুড়ে যেত। খুব সাধারণভাবে দেখলেও আমাদের সমাজ ব্যবস্থায়, সেকালে জাতি ব্যবস্থায় কোনো ব্রাহ্মণ কন্যা এবং ক্ষত্রিয় পিতা এদের সন্তানকে জাতিতত্ত্বের নিরিখে খুব একটা নিচে নামানো যায় না। তাই মনে হয় না সুতেরা জাতি ব্যবস্থায় খুব একটা নিচে অবস্থান করতেন। এছাড়াও মহাভারতে কথা বলা রয়েছে যে পৃথিবীর প্রথম বর্ণ সংকর হচ্ছে এই সুত জাতি। ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মিলনে যে সন্তান জন্মায় সে সুত, এবং এই সুত জাতি হচ্ছে পৃথিবীর প্রথম বর্ণ সংকর জাতি। আমাদের মূল যে বর্ণ ব্যবস্থা, এর মধ্যে আমরা জানি মূলত 4টা বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এটা আমাদের বর্ণ ব্যবস্থার মূলত ফ্রেমওয়ার্কটা। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমাদের এই জাতি ব্যবস্থাই হচ্ছে মূল। ব্যাসদেব তার মহাভারতে লিখেছিলেন যে সেকালের সমাজে 32টি জাতি ছিল। তো এই জাতি এসেছে কোথা থেকে? জাতি এসেছে মূলত এই বর্ণ সংকর থেকে। এক বর্ণের সাথে অন্য বর্ণের বৈবাহিক মিলনের মাধ্যমে এসেছে জাতি ব্যবস্থা। তো এই জাতি ব্যবস্থা তারপর ধীরে ধীরে আরও অনেক বিস্তার লাভ করে। মহাভারতের কালে ব্যাসদেব বলেছেন 32টি জাতি রয়েছে। তা ভবিষ্যতে এই ব্যাসদেবের কালের অনেক পরে যখন ব্রিটিশেরা আমাদের দেশে আসেন, তখন তারা একবার আমাদের কাস্ট সেন্সাস করতে চান। সেই কাস্ট সেন্সাসে আমাদের ভারতে ব্রিটিশেরা লক্ষ্য করে যে আমাদের জাতি রয়েছে ভারতে তখন 3000টি জাতি। অর্থাৎ মহাভারতের কালে যেটা ছিল 32টি, সেটা পরবর্তীকালে ব্রিটিশ আসার সময় ভারতে হয়ে গেছে 3000। তা প্রত্যেকটা জাতিরই কিন্তু একটা নিজস্ব বিশেষত্ব থাকে।
এবং ওই বিশেষত্বের জন্যেই এই জাতি সমাজে একটা আলাদা পরিচিতি পায়। তো সুতো যেটা প্রথম বর্ণ সংকর হিসেবে পরিচিত, তো সুতেরও কিন্তু একটা শুধু নয়, অনেকগুলি বিশেষত্ব ছিল। এর মধ্যে সুতোদের সর্বপ্রথম বিশেষত্ব যেটা, এটা হচ্ছে এরা খুব ভালো কথোকথা করতেন, খুব ভালো কথা বলতে পারতেন। সেকালের রাজা মহারাজা, ঋষি মুনি কিংবা বড় বড় বীর যোদ্ধাদের এরা কীর্তিগাথা, তাদের মুনি ঋষিদের তপশ্চর্যার কথা এরা সাধারণ লোকের কাছে এরা ব্যক্ত করতেন। এরা স্মরণে যেমন রাখতেন সেসব কথাগুলি, তেমনি সময় মতো সেগুলি তাদের মতো করে এরা লোকের কাছে কীর্তন করতেন, বলতেন। এবং এই বলা একটা আর্ট বরাবরই রয়েছে। ভালো বক্তা হওয়া এত সোজা কথা নয়, সুতেরা সেটা জানতেন। এবং সেটা জানতে গেলে তার মধ্যে অবশ্যই যথেষ্ট পড়াশোনা এবং বিদ্যা বুদ্ধির গভীরতা থাকা উচিত। সুতেদের সেটা ছিল। এবং সে কারণেই সেকালের ব্রাহ্মণ ঋষি রাজা মহারাজাদের যে দরবারে এদের সম্মান ছিল অত্যন্ত উঁচুতে। তার সুতোদের মধ্যে একজনের নাম আজকে আমরা প্রথমেই বলবো। তিনি হচ্ছেন উগ্রসভা সৌতি। তিনি সুতো শ্রেণীর মানুষ ছিলেন এবং সে কারণেই তার সাথে সৌতি কথাটা এসে জুড়ে গেছে। আমরা মহাভারতের যে প্রথম শ্লোক পাই সেটা হচ্ছে নারায়ণং নমস্কৃতং নরং চৈবং নরোত্তমং বলে একটা শ্লোক রয়েছে। সেই শ্লোকটার পরপরে যার নাম আমরা পাই এই মহাভারতে, তিনি হচ্ছেন সেই উগ্রসভা সৌতি। তিনি মহাভারতের প্রথম কথোকথা করেন জনসমাজে। আসলে অর্জুনের পুত্র ছিলেন অভিমন্যু, অভিমন্যুর পুত্র পরীক্ষিত, পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয়। তো রাজা জন্মেজয় একবার সর্প নিধন যজ্ঞ বা সর্পসত্র যজ্ঞ করেছিলেন। তো সেটার শেষে সেই বিশাল বুদ্ধি ব্যাসদেব তার অনুরোধে বৈশম্পায়ন তিনি মহাভারত সেই জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞের শেষে তিনি মহাভারত পাঠ করেন প্রথমবার। সেখান থেকে শুনে এসে নৈমিষারণ্যে, আজকের লক্ষ্ণৌর কাছাকাছি নিমসারে, যেটাকে নৈমিষারণ্য বলা হতো সেকালে, সেই নৈমিষারণ্যে সেকালে রাজা সৌনকের আয়োজনে 12 বছরের এক যজ্ঞ চলছিল। সেই যজ্ঞ অনুষ্ঠানে এসে এই উগ্রসভা সতী তিনি সর্বসমক্ষে প্রথম মহাভারত পাঠ করেন। অর্থাৎ এই মহাভারত মহাকাব্য সেটা সেই ব্রাহ্মণ বিশাল বুদ্ধি ব্যাসদেবের দ্বারা রচিত হলেও, ব্রাহ্মণ বৈশম্পায়ন প্রথমবার মহাভারত পাঠ করলেও সর্বসমক্ষে কিন্তু প্রথম মহাভারত পাঠ করেন সেই উগ্রসভা সতী, সুতপুত্র উগ্রসভা সতী। তা উগ্রসভা সতী তিনি ছিলেন লোমহর্ষণের পুত্র, তিনিও সুত শ্রেণীর মানুষ। এই লোমহর্ষণ কিন্তু সেকালের ব্যাসদেবের যে গুটি কয়েক শিষ্য ছিল এর মধ্যে লোমহর্ষণ ছিল অন্যতম। লোমহর্ষণের আসল নাম জানা যায় না, তবে তার কথোকথা ছিল এতটাই উচ্চমানের যে সামনে যে মানুষটি শুনতেন লোমহর্ষণের কথা তার লোম একেবারে খারাপ হয়ে যেত। সেজন্যই তার নাম হয়েছিল লোমহর্ষণ। তো সুতেরা কতটা ভালো বক্তা ছিলেন একবার বুঝুন। এবং এ থেকে একটা জিনিস অন্তত প্রমাণ হলো যে সেকালের সুতেরা কিছুতেই বর্ণ ব্যবস্থায়, আমাদের জাতি ব্যবস্থায় নিচের দিকে অবস্থান করতেন না। এবং সেকালের সুত কিংবা সুতেরা এরা সেকালের রীতিমতো ঐতিহাসিক ছিলেন, চলমান ঐতিহাসিক। বিভিন্ন পুরাণ তারা রচনা করেছেন যেমন, তেমনি বিভিন্ন পুরাণ তারা লোকের কাছে উপস্থাপনা করেছেন। এবং সেজন্যে বেশিরভাগ পৌরাণিকরা সুত শ্রেণীর মানুষ।
তো সুতোদের কথা যখন শুরু করেছি, তখন আরও একজন সুত শ্রেণীর মানুষের কথা না বললে আমাদের কথা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি হচ্ছেন স্বয়ং সঞ্জয়। সেই ধৃতরাষ্ট্রের অন্যতম পরামর্শদাতা কিংবা মন্ত্রী ছিলেন এই সঞ্জয়। সুতোদের আরও একটা কাজ ছিল কি, এরা কিন্তু খুব ভালো সারথি হতেন, রথের সারথি। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সারথি ছিলেন। এমনকি সেই যে কর্ণের পিতা অধিরথ, পালক পিতা, তিনিও কিন্তু ধৃতরাষ্ট্রের একটা সময় সারথি ছিলেন। তো সারথি হতে গেলে কিন্তু সেকালে যথেষ্ট গুণ সম্পন্ন একজন মানুষ হতে হতো। সারথির কাজটা সেকালে ক্ষত্রিয়রা যেমন করতেন, তেমনি সুতেরাও এতে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন। তো সেকালের সারথি হওয়া কিন্তু খুব সাধারণ বিষয় ছিল না। অত্যন্ত গুণী মানুষই সেকালের সারথি হতে পারতেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি, তিনি অর্জুনের সারথি হয়েছিলেন। এমনকি সেই মহাবীর শল্য, যিনি কৌরবদের সেনাপতি হয়েছিলেন, তার নামে মহাভারতে একটা পর্ব রয়েছে যাকে বলা হয় শল্য পর্ব। সেই স্বয়ং শল্য এক সময় কর্ণের সারথি হয়েছিলেন। সারথি সেকালের অনেক বড় বড় মানুষেরা হতেন। তো সেকালের সারথির সাথে আজকের ড্রাইভারকে মিলিয়ে দেওয়া যায় না। সেকালের সারথি যেমন তার রথের বিষয়ে জানবেন, তেমনি তার সাথে রথের সাথে জুড়ে থাকা ঘোড়াদের বিষয়েও তিনি রীতিমতো দক্ষ হতেন। তাকে যুদ্ধভূমির যুদ্ধক্ষেত্রের বিষয়টা খুব ভালো জানতে হতো। বিপক্ষের যুদ্ধের স্ট্র্যাটেজি, নিজের দিকের যুদ্ধের স্ট্র্যাটেজি, এ সম্বন্ধেও তার ধারণা থাকতো প্রবল। শুধু তাই নয়, নিজের যোদ্ধাকে কী করে রক্ষা করবেন এবং বিপক্ষের যোদ্ধার কি কি দুর্বলতা রয়েছে কিংবা সবলতাও রয়েছে, সে সম্বন্ধেও তার বিশদ জ্ঞান রাখতে হতো। তো সেকালে সারথি হওয়া মোটেও সাধারণ কিছু ছিল না। তাই ভগবান শ্রীকৃষ্ণের মতো মানুষ কিংবা মহারথী সেই শল্যকেও আমরা সারথি রূপে দেখতে পেয়েছি। এছাড়াও সেকালের সুত জাতির মানুষেরা কিন্তু রাজসভার মন্ত্রিত্ব পদ অলঙ্কৃত করতেন। বোঝা যায় এদের বিদ্যা বুদ্ধি ঠিক কতটা উচ্চ পর্যায়ের ছিল। সঞ্জয়, যার কথা কিছুক্ষণ আগে আমরা বললাম, তিনি কিন্তু ধৃতরাষ্ট্রের সেই রাজসভায় একজন মন্ত্রীও ছিলেন। তিনি কখনো কখনো দূতের কাজও করতেন। সুতেরা সেকালে দূতের কাজও করতেন এবং দৈত্যকর্ম বা দূত হতে গেলে কিন্তু যথেষ্ট বিদ্যা বুদ্ধির প্রয়োজন হতো। এবং শেষ জন্যই এদের রাজসভায় কিংবা ব্রাহ্মণ বা ঋষিদের যে সমাজ, সেখানে এদের যথেষ্ট সম্মানের সাথে দেখা হতো। এছাড়াও আরও একটা বিষয়ে, এই সুত বা সুত শ্রেণীর মানুষেরা এরা কিন্তু যথেষ্ট পারঙ্গম ছিলেন। সেটা হচ্ছে সেই ক্ষত্রিয় বিদ্যা, যুদ্ধবিদ্যা। আপনারা কিচকের নাম শুনে থাকবেন। কিচক তিনি বিরাট রাজের শ্যালক ছিলেন। মৎস্যদেশের রাজা বিরাট, যার নামে কখনো কখনো মৎস্যদেশটাকেই বিরাট বলা হয়েছে। তো পাণ্ডবেরা তাদের বনবাসকালের একেবারে শেষের দিকে 1 বছরের জন্য যখন অজ্ঞাতবাস শুরু হলো, তখন দ্রৌপদী সহ সেই মৎস্যদেশে বিরাট রাজার কাছে এসে তারা আশ্রয় নিয়েছিলেন ছদ্মবেশে। তো কিচক তিনি বিরাট রাজের সেনাপতি ছিলেন, বিশাল যোদ্ধা ছিলেন এই কিচক। মল্লযুদ্ধে এই কিচককে হারাতে পারে তখন ভারতে মাত্র 3 জন লোক ছিলেন। একজন ভীম, একজন বলরাম, আরেকজন ছিলেন কর্ণ। তো ভীমের হাতে শেষ পর্যন্ত এই কিচক তিনি মারা যান। তো কিচক তিনি ছিলেন বিরাট রাজের যে স্ত্রী সুদেষ্ণার ভাই। অর্থাৎ লক্ষ্য করে দেখুন, একজন বিখ্যাত ক্ষত্রিয় রাজা তিনিও বিয়ে করছেন নির্দ্বিধায় একজন সুত শ্রেণীর মেয়েকে, সুত জাতি গোষ্ঠীর মেয়েকে, এবং সে রাজ্যের সেনাপতি হচ্ছেন এক সুত শ্রেণীরই মানুষ। তো এর থেকে স্পষ্ট বোঝা যায় যে সুতেরা
সেকালের জাতি গোষ্ঠীর নিচে মোটেও অবস্থান করতেন না, তাদের অবস্থান ছিল যথেষ্ট উচ্চে। তো আমরা অনেকেই যে ভাবি যে কর্ণ তিনি সুত শ্রেণীর মানুষ ছিলেন বলে তার প্রতি একটা বঞ্চনা হয়েছে, তাকে সুতপুত্র বলে ডেকে তাকে অপমান করা হতো, তা কিন্তু মোটেও নয়। তো যাই হোক, আজকে এই সুত শ্রেণীর লোকেদের কথা আমরা শুনলাম, এবং মহাভারতের কথা আলোচনা করতে গেলে সুতদের কিন্তু বাদ দিলে চলবে না, এরা থাকবেন সর্বাগ্রে। কারণ মহাভারতের প্রথম শ্লোকের পরেই আমরা সুতদের কথা জানতে পেরেছি। তো আজ আমরা আমাদের এই কথা আজকের মতো এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবারও কোনো কথা নিয়ে আমাদের দেখা হবে। ভালো থাকবেন ততক্ষণ সবাই। নমস্কার।